কই গো ছোট্ট বন্ধুরা, তোমরা কোথায়? আজকের গল্প টান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এটা কিন্তু গল্প নয়, সত্যি ঘটনা। যার মুখে আমার এই গল্প শোনা, তাদের পরিবারবর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরোবি শহরে অনেক দিন থেকেই বাস করছিলেন। ওদেশের নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনছিলাম। সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে বার হয়েছি। একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে। আমার বন্ধু প্রণববাবু গাড়িটা চালাচ্ছেন। অনেক দিন দেখিনি প্রণববাবুকে, তিনি কবে এখানে এসেছেন তাও জানি না। আমাদের এদিকের বাজারে মালিয়া মোহান্তির বড় গোলদারি দোকান। তার কাছে জিজ্ঞেস করে জানলুম প্রণববাবু আজ 2 মাস ধরে হোমস্টেল কুটিতে বাস করছেন। মিনিট 35 পরে, কারণ আমাকে পায়ে হেঁটে তো এই পথটা যেতে হলো না, প্রণববাবু ও আমি দুজনে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। অনেকদিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুজনেই খুব খুশি হয়েছিলাম। এরকম হঠাৎ দেখা হয়। প্রণববাবু বললেন, এখানে খেয়ে যাবেন। বাড়িতে বলে আসিনি, স্নান হয়নি, সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। তাহলে থাকবেন তো? একটা খুব ভালো গল্প বলবো, খেয়ে দে ওই বুড়ো হর্তুকি তলার ছায়ায় বসে, কেমন? ও লাখপতিয়া, এখানে এসো, বাবুর বাড়ি গিয়ে যে খবর দিয়ে আসতে হবে। এখানে আর কতদিন থাকবেন? বুধবারে চলে যাব। আজ দেখা হওয়াতে বড় ভালো হলো, কতদিন পর দেখা হলো, আবার কবে দেখা হবে কে আর জানে। অথচ আমরা কলকাতাতেই থাকি, ঠিকানা না জানাতেই। মাংসকান্ত খুব, নিষিদ্ধ পক্ষের খুব। মধ্যাহ্ন ভোজন খুব ভালোই হলো। এরপর আমরা সেই হর্তুকি তলায় গিয়ে বসি। সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈলশ্রেণী, ঝিরঝির বাতাস বইছে নদীর দিক দিয়ে। একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে উড়ে আসছে এদিকে। প্রণববাবু বললেন, আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন। আজ একটা অসাধারণ ঘটনার কথা বলবো। এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছেটা বড় প্রবল হচ্ছে। আপনি জানেন, আমার বাবা ও কাকা উগান্ডা রেলপথ তৈরির সময় থেকেই ও দেশে ছিলেন। আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলা লেবুর আবাদ করেন। আমার বাবার অনেক আগে থেকে তিনি আছেন সে দেশে। তার 4-5টি ছেলে, বিগ গেম হান্টার, লোহার মতন শরীর, অনর্গল সোহালি ভাষা বলতে পারে, সে দেশের নেটিভদের মতোই। এসব কথা গল্পের মতন শোনাচ্ছে নাকি? কিন্তু ঘর ভোলা লোকের কাছে সব যতই গল্প বলে মনে হোক, আমরা জানি বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে। আমাদের পৈতৃক বাসভূমি বলাগড়ের কাছে শিমুলিয়া। 10 বছর বয়সে আমি প্রথম নাইরোবি যাই। ভিক্টোরিয়া নানজা হ্রদের তীরবর্তী কাম্পালা নামে ছোট্ট শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন স্কুল মাস্টারি করতেন। সে সময় আমাদের পরিবারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল। সে সময় তিনি বিয়ে করেননি। ছুটি ছাড়াতে নাইরোবিতে আমাদের বাসায় এসে বসতেন। তিনি দিন কতক আমার ইংরেজি পড়াবার ভারও নিয়েছিলেন। সে সময় ওদেশে জিনিসপত্র খুব সস্তা ছিল। মাংস, দুধ, মাখন, কফি যথেষ্ট পাওয়া যেত। সমগ্র নাইরোবিতে 3 নম্বর ঘর বাঙালি পরিবার ছিল। সকলেই উগান্ডা রেলপথের কর্মচারী। আর একজন ছিল খ্রিস্টান, ধর্মপ্রচারে কাজে, এমনকি কি আর মিশন কর্তৃক প্রেরিত। মাঝে মাঝে নাইরোবিতে থাকতো, মাঝে মাঝে দূর পল্লী অঞ্চলে চলে যেত। আমি 15 বছর একাধিক্রমে নাইরোবিতে ছিলাম বাবা মার সঙ্গে। ওখানকার জীবন বড়ই ভালো কেটেছিল জানেন। জীবন যাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ, জিনিসপত্র ছিল সস্তা। কত নতুন স্বপ্ন তখন দেখেছি অল্প বয়সে। একবার আমার খুড়তুতো ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্গোর জীবনের এক অপূর্ব ছবি আমার চোখের সামনে ধরল। সেই আমার তরুণ বয়সে বাবাকে বললাম, কাকার কমলা লেবুর আবাদে গিয়ে কাজ করব, হাতি সিংহ শিকার করব, গল্পের বইয়ের নায়কের মতন দুর্দান্ত অ্যাডভেঞ্চার পূর্ণ মুক্ত জীবনানন্দের আস্বাদ করব। আমি বললাম, তখন আপনার বয়স কত? 17 বছর। লেখাপড়া? কাম্পালার সেই মাস্টার সীতানাথ বারুজ্জে ইংরাজি পড়াতেন, আর স্টেশন মাস্টার ডসন সাহেবের মেমের কাছে অঙ্ক করতাম। আমায় বড় ভালোবাসতেন। ডসন সাহেবের স্ত্রী, তার এক ছেলে ছিল প্রায় আমার বয়সী। একটা এয়ারগান নিয়ে তার সঙ্গে খেলা করতাম। শিকারের ঝোঁক ছিল আমাদের দুজনেরই।
নাইরোবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কণ্টক ও শিমশা গাছের বনে জেব্রা, সিংহ, জিরাফ, উট পাখির দল বিচরণ করত, এখনো করে। আমরা কতবার এসব অঞ্চলে যেতাম বন্যজন্তু শিকারের জন্য। একবার একদল সিংহের সামনে পড়েছিলাম, তার মধ্যে একটি গর্ভবতী সিংহ ছিল। সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে 3-4টে শাবক প্রসব করেছিল। সুতরাং লেখাপড়া তেমন হয়নি। আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে? সে অনেক পরে, কলকাতায় ডাক্তারি পড়ি। কত বছর বয়সে কলকাতায় আসেন? 25 বছর বয়সে। কত বয়সে ডাক্তারি পড়লেন? পাশ করেছিলেন? হোমিওপ্যাথিক কলেজে পড়ি, মাত্র 3 বছরের কোর্স ছিল তখন, তাতেই যথেষ্ট রোজগার করেছি বা এখনো করছি। ভাগ্যটা ভালো আপনার। আমি প্রথমে প্র্যাকটিস করি ডার এস সালামে, তারপর মোসাম্বায় বা মোম্বাসায়, ওখান থেকে বম্বে থেকে কলকাতায় এলাম। পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ডার এস সালামে। আবার ইচ্ছে ছিল সেখানে যাই, কিন্তু সেখানে আর সুবিধে হবে না। ম্যালন গভর্নমেন্টের আওতায় উৎসাহে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে ভারতবাসীরা সেখানে হয়তো সুবিধে হবে না। ওরাই বেশি ডাকতো। কারা? আফ্রিকানরা। ওদের মধ্যে অনেকে ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সেই সময়। অনেক মেয়ে ভারতীয় স্বামী গ্রহণ করেছিল। আস্তে আস্তে উভয় সমাজে এই প্রথাটা চালু হচ্ছিল। এবার আসল গল্পটা বলুন। বেলা হয়ে গিয়েছে, বাকিটুকু অথবা আসলটুকু অতি অল্প কিন্তু ভারী অদ্ভুত, শুনলেই তো ফুরিয়ে যাবে। তার চেয়ে চলুন চা খাওয়া সেরে নেওয়া যাক। চা খাওয়া হলো খুব ভালো। ও বেলাও যাতে আমি থাকি সেজন্য প্রণববাবু ও তার স্ত্রী পিরাপিরি করতে লাগলেন। এ বেলা নাকি ভালো করে খাওয়ানো হলো না, আমার খাওয়ার নাকি খুবই কষ্ট হলো। সন্ধ্যের পর জ্যোৎস্না অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন, সেই হর্তুকি তলায় বসে। এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানা দরকার। আমার দাদা মশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফৈজাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন। তার 2 বিয়ে। আমার দিদিমাকে তিনি বিয়ে করেন যখন তার বড় ছেলের বয়স 30 বছর, আর আমার মা তার শেষ বয়সের সন্তান। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার সে দিদিমা সধবা অবস্থায় দেহত্যাগ করে। আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামার বাড়ির। আমার দাদা মশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন। বামা মাকে ঠিক নিজের সন্তানের মতন মানুষ করেছিল। বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত। মার বড় বয়সেও ভাবুন একবার। বামা কোথাও যেত না। নিজের দেশে বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটাতে সে থাকতো, তার পৈতৃক ভিটে, মার ভার নেওয়ার পর থেকে সে কখনো আর সে গ্রামে পাও দেয়নি। আমার মা যখন বিয়ের কোণে সেজে আমাদের বাড়ি এসেছিলেন, বামা তখন মার সঙ্গে বাড়ি চলে আসে এবং মাঝে মাঝে দেশে গেলেও প্রায়ই তার এই জামাই এই বাড়ি এসে থাকতো। মা বলতেন, এখানেই থাক না কেন বামা? সে বলতো, না খেদি, জামাই বাড়ি কি থাকতে আছে? লজ্জার কথা। সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারতো না। কিছুদিন পর পর প্রায়ই আসতো। আসবার সময় মা যা যা খেতে ভালোবাসতেন, ছেলেবেলায় নারকোল নাড়ু, চিংড়ি, কলা সব জোগাড় করে নিয়ে আসতো। শুধু হাতে কখনো আসেনি। বামা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতে। হঠাৎ কি একটা অসুখ হয়, মার সঙ্গে দেখা হয়নি। মার সেজন্য খুব দুঃখ হয়েছিল। আমাদের কাছে পর্যন্ত বামার নাম করতেন আর চোখ দিয়ে জল ফেলতেন। আমি বললাম, আপনি বামাকে দেখেছিলেন? না, আমার দাদা দেখেছিলেন। তখন দাদার 6-7 বছর বয়স। তারপর কাজকর্ম উপলক্ষে বাবা মা উগান্ডা চলে গেলেন এবং সেই দেশেই বাস করতে লাগলেন। আমরাও সেখানে গেলাম। ক্রমে বড় হলাম সে দেশে। বাবার চাকরির উন্নতি হলো। আমার এক বোনের বিয়ে হলো মুম্বাসায়। সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতারণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন। তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি। পরের বছর আমার মা মারা গেলেন। আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হার্টের প্রবলেমে কষ্ট পাচ্ছিলেন। একদিন সন্ধ্যের পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন করছে। তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। ডাক্তার আসার আগেই মারা গেলেন জানেন। এইবার আসল কথাটা এসে গেছে। মা তো মারা গেলেন সন্ধ্যের সময়। অনেক রাতে লোকজন জোগাড় হলো। যে কটা বাঙালি পরিবার নাইরোবিতে সে সময় থাকতো, তাদের সকলের বাড়ি থেকেই মেয়েরা ও পুরুষেরা এলেন সে রাত্রে আমাদের বাড়ির খবর পেয়ে। রাত 11টার পর আমরা শ্মশানে মৃতদেহ নিয়ে গেলাম।
নাইরোবির বাইরে শহর থেকে প্রায় 1 ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে শ্মশান। জায়গাটা কোনো নির্জন আর ঘাসের জঙ্গলে ভরা। রাত্রে সব জায়গায় সিংহের ভয় খুব বেশি। সিংহের উপদ্রবে রাতে কেউ একটা বড় মরা নিয়ে যেতে সাহস করতো না শ্মশানে। আমাদের সঙ্গে অনেক লোক ছিল। আলো জেলে ও বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল। মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে, দাদা মুখাগ্নি করলেন, আমরা সবাই চিতার অদূরে বসে আছি। এমন সময় আমার ছোট ভাই দিবু আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই দেখ, ওকে দাদা। আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক দৃষ্টে চিতার দিকে চেয়ে আছে। পরনে তার আধ ময়লা থান কাপড়। বাবা সেদিকে চেয়ে উঠে বললেন, সর্বনাশ, ও যে বামা ঝি। দাদা বললেন, হ্যাঁ বাবা, বামা দিদিমার মতোই দেখতে বটে। বাবা বললেন, তোর মনে আছে? একটু একটু মনে পড়ে বাবা। আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম। সত্যি গভীর রাতে এই দুর্গম সাপদ সংকুল শ্মশান ভূমিতে কোনো বাঙালি মেয়ের আসবার কথা কেউ কল্পনা করতে পারে না। আমরা কেউ তাকে চিনিও না, কেবল চেনেন বাবা আর সামান্য কিছু চেনে দাদা। তাদের সাক্ষী সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করল। কোথায় বা চিতা, কার বা মৃতদেহ, মৃত্যুই বা কার? গাছের তলে বসে থাকা নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করে। সে সম্পূর্ণ নিষ্পৃহ উদাসীন ভাবে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল। এখনো সে ছবি আমি দেখছি যেন চোখের সামনে। চিরকাল আঁকা থাকবে সে ছবি আমার মনের পটে। হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুজয়ী স্নেহের টানে আজ 20 বছর পর বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরোবির শ্মশান ভূমিতে। বেশিক্ষণ আমরা দেখতে পাইনি। সব শুদ্ধ বোধহয় মিনিট 5-6 হবে বামাঝিকে আমরা দেখতে পেয়েছিলাম সবাই মিলে। তারপরই মিলিয়ে গেল সে মূর্তি। আমরা বেশি কিছু কথা বলিনি। এরপর দাহকার্য শেষ করতে সকাল হয়ে গেল। নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলাম। তখন বেলা 7টা, 7:30। ওই নদী তীরেই আমার মায়ের 10 পিণ্ড দেওয়া হয়। এর 10 দিন পরেই এবং মন্ত্রোচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি। নাইরোবির বাঙালিদের বাড়ির মোটামুটি বিয়ে, পৈতে, ষষ্ঠী পুজো তিনিই করতেন। তার নামই ছিল আমাদের মধ্যে পুরুত কাকা। নদীর ওপারে শৈলশ্রেণী সন্ধ্যের অন্ধকারে ঢেকে গেল। টান বড় বিষম বস্তু, জানেন তো দাদা, টান বড় বিষম বস্তু।